হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 5-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 5th সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান মাইনরের দ্বিতীয় যে পেপারটি অর্থাৎ MN4 পেপার, এই পেপার থেকে গুরুত্বপূর্ণ 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা গুরুত্বপূর্ণ 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, প্রাচীন ভারতে রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। প্রথমেই ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে হবে। প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তা ছিল অত্যন্ত সমৃদ্ধ, যা ঋগ্বেদ, ধর্মশাস্ত্র, মহাকাব্য এবং কৌটিল্যের অর্থশাস্ত্র মতো গ্রন্থগুলিতে পঠিত। এই চিন্তাধারা ছিল বাস্তববাদী এবং এর মূল লক্ষ্য ছিল ধর্ম, নীতি, আর্থসামাজিক ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা। এবার প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য, এখানে প্রথম পয়েন্ট আছে দেখো, তত্ত্ব ও বাস্তবের সমন্বয়। এই চিন্তাধারায় তাত্ত্বিক কাঠামো এবং সমসাময়িক বাস্তব রাষ্ট্রনৈতিক সমস্যার এক চমৎকার সমন্বয় লক্ষ্য করা যায়। চিন্তাবিদরা কেবল আদর্শ রাষ্ট্রর কল্পনা করেননি, বরং বাস্তবিক প্রেক্ষাপটে শাসন ব্যবস্থা পরিচালনার উপায়ও নির্দেশ করেছিলেন। তারপরে দেখো সেকেন্ড পয়েন্ট, ধর্ম ও নীতিবোধের প্রভাব। প্রাচীন রাষ্ট্রচিন্তা গভীর ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ দ্বারা প্রভাবিত ছিল। ধর্মকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন হিসাবে গণ্য করা হতো এবং শাসকদের প্রধান কর্তব্য ছিল ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং প্রজাদের মধ্যে নৈতিকতা প্রতিষ্ঠা করা। তারপরে আছে দেখো রাজতন্ত্রের প্রাধান্য। পরের পয়েন্ট, প্রাচীন ভারতের রাজতন্ত্র ছিল রাষ্ট্র শাসনের প্রধান রূপ, তবে এই রাজতন্ত্র ছিল সম্পূর্ণ স্বৈরাচারী নয়, বরং রাজার ক্ষমতা ছিল ধর্মীয় ও নৈতিক বিধিনিষেধের দ্বারা নিয়ন্ত্রিত। রাজাকে প্রজাদের কল্যাণের জন্য কাজ করতে হতো। পরের পয়েন্ট দেখো, পরের পয়েন্ট হচ্ছে রাষ্ট্রচিন্তার ব্যাপক পরিধি। এই চিন্তাধারার পরিধি ছিল অত্যন্ত বিস্তৃত। এখানে কেবল রাষ্ট্র ও রাজনীতি নয়, বরং অর্থনীতি, সমাজতত্ত্ব, ন্যায় বিচার এবং বৈদেশিক নীতির মতো বিষয়গুলি বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। তারপর দেখো সুসংবদ্ধতার অভাব। পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার মতো এখানে সুস্পষ্ট সুসংবদ্ধতা ও ধারাবাহিকতার অভাব ছিল। এর কারণ হলো বেশিরভাগ রাজনৈতিক চিন্তাভাবনা বিচ্ছিন্নভাবে বিভিন্ন গ্রন্থে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তারপর উপসংহার, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তা আধুনিক রাষ্ট্রচিন্তা থেকে ভিন্ন হলেও এর গুরুত্ব অপরিসীম। এটি ভারতীয় রাজনৈতিক ও সামাজিক কাঠামোর প্রাথমিক রূপ বুঝতে সহায়ক এবং আধুনিক ভারতীয় চিন্তাবিদদের ওপরে এর প্রভাব অনস্বীকার্য। এবার দ্বিতীয় প্রশ্ন আছে, মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজলের অবদান আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা এবারে তোমরা বুঝে নাও। সমগ্র মুঘল যুগের শ্রেষ্ঠ গ্রন্থকার আবুল ফজল 1550 খ্রিস্টাব্দে আগ্রায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে ঐতিহাসিক, দার্শনিক, পণ্ডিত ও রাজনীতিবিদ। তিনি উদার মনোভাব সম্পন্ন এবং তার রচনাশৈলী ছিল অপূর্ব। তিনি ছিলেন আকবরের দরবারের অন্যতম প্রধান সদস্য এবং সম্রাটের ঘনিষ্ঠ বন্ধু। তিনি আকবরের রাজত্বকালের ইতিহাস লেখা শুরু করেন। আবুল ফজলের স্মরণীয় গ্রন্থদ্বয় আকবরনামা এবং আইনি আকবরী মুঘল যুগের, বিশেষত আকবরের সময়কালে সর্বাপেক্ষা মূল্যবান গ্রন্থ। আকবরনামা 3টি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে তৈমুর থেকে হুমায়ুন পর্যন্ত মুঘল রাজবংশের ইতিবৃত্ত বর্ণিত হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় খণ্ডে আকবরের রাজত্বের প্রতিটি ঘটনা ছাড়াও এইসব ঘটনার পশ্চাতে যেসব কার্যকারণ ক্রিয়াশীল তাও বর্ণনা করা হয়েছে। সেই জন্য দ্বিতীয় তৃতীয় খণ্ড আকবরের রাজত্বকাল সম্বন্ধে জানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই দুই খণ্ডের লেখায় আকবরের শাসনকালের প্রথম বছর থেকে 46তম বছর অর্থাৎ 1602 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ের ইতিহাস লিপিবদ্ধ করে। আকবরনামায় শাহজাদা সেলিম ও তার ভ্রাতাদের প্রথম জীবনের চিত্তাকর্ষক বিবরণ আছে। পরের অংশটুকু আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে
তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো তাহলে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এবার এই অংশটুকু বোঝো, 1602 খ্রিস্টাব্দে আবুল ফজল নিহত হলে এয়ানেত বলছে, দেখো, এনায়েত উল্লাহকে এই মহাগ্রন্থ সমাপ্ত করতে বলা হয়, কিন্তু এনায়েত উল্লাহ আবুল ফজলের মতো শিল্প দক্ষতা, নিজ অভিজ্ঞতা বিবৃত করার মতো আত্মবিশ্বাস এবং সর্বোপরি সমালোচকদের দৃষ্টিতে বিচার করার সাহস এই সব কিছুই ছিল না। ফলে তিনি আবুল ফজলের আরাধ্য কর্ম সুসম্পন্ন করার দায়িত্ব পালন করতে সম্মত হয়নি। তবে আবুল ফজলের রচনার মান যতই উচ্চ হোক না কেন, তার বিরুদ্ধে সাধারণভাবে ইউরোপীয় ঐতিহাসিকগণ স্তাবকতা ও মনিবের মর্যাদাহানিকর সমস্ত তথ্য গোপন করার অভিযোগ উত্থাপন করে। আবুল ফজলের রচিত আইনি আকবরীর 3 খণ্ডে বিভক্ত। আইনি আকবরীকে মুঘল সাম্রাজ্যের সরকারি সংবাদকোষ বলা হয়। এই গ্রন্থ থেকে মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক সংবাদ জানা যায়। ফলে আইনি আকবরী মুঘল প্রশাসনিক ব্যবস্থা জানার ব্যাপারে অতি মূল্যবান গ্রন্থ। বহু প্রশাসনিক বিধি ও তার ব্যাখ্যা ছাড়াও সরকারি বিবরণী থেকে সংগৃহীত কিংবা অজস্র পরিসংখ্যানগত সমীক্ষা, রাজদরবারের বর্ণনা এবং সমগ্র শাসন প্রণালীর বিশ্লেষণধর্মী বিবরণ পাওয়া যায়। এবার দেখো পরের প্রশ্ন যেটা আছে, কৌটিল্যের দণ্ডনীতির ওপর টিকা। কৌটিল্যের দণ্ডনীতি, এটা এবার বোঝো। কৌটিল্যের দণ্ডনীতি প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। এখানে কি বলা হচ্ছে, দেখো, প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনীতিবিদ কৌটিল্য বা চাণক্য তার বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্রে দণ্ডনীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। কৌটিল্যের মতে একটি রাষ্ট্রের স্থায়িত্ব, শৃঙ্খলা ও জনগণের সুরক্ষার জন্য দণ্ডনীতি অপরিহার্য। এটি কেবল শাস্তি প্রদানের মাধ্যম নয়, বরং রাষ্ট্রকে রক্ষা করার এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠার একটি প্রধান হাতিয়ার। দণ্ডনীতিকে তিনি শাসন ব্যবস্থার মূল ভিত্তি হিসাবে গণ্য করেছেন। এবার দেখো দণ্ডনীতির গুরুত্ব ও প্রয়োগ। কৌটিল্য মনে করতেন, যদি দণ্ডনীতি সঠিকভাবে প্রয়োগ করা না হয় তাহলে সমাজে অরাজকতা ও মৎস্যন্যায় সৃষ্টি হবে। মৎস্যন্যায় মানে কি? বড় মাছ যেমন ছোট মাছকে গ্রাস করে, তেমনি শক্তিশালীরা দুর্বলদের শোষণ করবে। তার মতে একজন বিচক্ষণ শাসক দণ্ডনীতির মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা ও স্থিতিশীলতা নিশ্চিত করে। দণ্ড প্রয়োগের ক্ষেত্রে তিনি চরম কঠোরতা বা অতিরিক্ত নম্রতার বিরুদ্ধে মত দেন। দণ্ড হওয়া উচিত অপরাধের গুরুত্ব অনুযায়ী, যা অপরাধীকে সঠিক শাস্তি দেবে এবং অন্যদের সতর্কতা বার্তা হিসাবে কাজ করবে। কৌটিল্যের দণ্ডনীতি অনুযায়ী রাজার প্রধান কর্তব্য হল ধর্ম অনুসারে দণ্ড প্রয়োগ করা এবং প্রজাদের রক্ষা করা। দণ্ডনীতির সঠিক প্রয়োগের মাধ্যমে সমাজে শান্তি বজায় থাকে, যা অর্থনৈতিক সমৃদ্ধি ও রাষ্ট্রের সামগ্রিক উন্নতির জন্য সহায়ক। তবে তিনি সতর্ক করে দেন যে রাজা যদি দণ্ডনীতির অপব্যবহার করে তাহলে তিনি নিজেই ধ্বংস হয়ে যাবেন। উপসংহারে কী লিখবে দেখো, কৌটিল্যের দণ্ডনীতি ছিল একটি বাস্তববাদী এবং সুচিন্তিত রাষ্ট্রনীতি, যা রাষ্ট্রের ক্ষমতাকে সুদৃঢ় করার পাশাপাশি জনগণের কল্যাণ ও ন্যায় বিচারকেও নিশ্চিত করে। তার এই ধারণা আজও প্রাসঙ্গিক, যেখানে আইন ও শৃঙ্খলার মাধ্যমে একটি সুসংহত সমাজ গড়ে তোলার প্রচেষ্টা করা হয়। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর।